আরজিকর কাণ্ডের প্রায় 2 মাস হয়ে এলেও এখনো বিচার পায়নি তিলোত্তমা, ধরা পড়েনি সকল অপরাধী। এটা কি আইনের গাফিলতিতে নাকি প্রমাণের অভাবে? টালা থানার ওসি সিবিআইয়ের হাতে গ্রেপ্তার কেন? জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য ভবনের সামনে থেকে ধর্ণা তুলে নিল কেন? সাধারণ মানুষ আজ আর আগের মতো প্রতিবাদের ভাষায় পথে নামছে না কেন? দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে গেল, তবে কি সিস্টেম নাকি বিচার ব্যবস্থায় গাফিলতি? এই সব প্রশ্নের উত্তর জানবো আজকের এই বিশেষ পর্বে। নমস্কার, আপনারা দেখছেন সেফ স্টোরি আর আমি সুব্রত আপনাদের সামনে আজকে হাজির হয়েছি আরজিকর কাণ্ডের বেশ কিছু নতুন তথ্যের আইনি বিশ্লেষণ পুঙ্খানুপুঙ্খভাবে করতে। দর্শকদের অনুরোধে সেফ স্টোরির আজকের বিশেষ পর্বে আরও একবার আমরা পাশে পেয়েছি বারাসাত জাজেস কোর্টের সেই স্বনামধন্য অ্যাডভোকেট মিস্টার রনেন বিশ্বাসকে। রনেনবাবু নমস্কার। নমস্কার। আরজিকর কাণ্ডের প্রায় 2 মাস হয়ে এলো, এখনো পর্যন্ত একজন ধরা পড়েছে অ্যাকিউজড হিসাবে, কিন্তু এখনো পর্যন্ত তারপরে আর কেউ ধরা পড়েনি। এটা কি আইনের গাফিলতি বলে মানবো আমরা নাকি প্রমাণের অভাব? দেখুন, আইনের গাফিলতি বা প্রমাণের অভাব দুটোটাই আমরা কিছু বলতে পারবো না ডাইরেক্টলি, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে ধরা পড়েনি কিন্তু কেঁচো খুঁড়তে কেউ উঠে বেরিয়ে গেছে, ব্যাপারটা হয়ে গেছে। যে তিলোত্তমার জন্য এত আন্দোলন, তার আন্দোলন করতে গিয়ে অনেক দুর্নীতির অনেক কিছু আপনাদের সামনে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। প্রতিটা বিচার ব্যবস্থাই একটা আপনার সময় সাপেক্ষ। দুদিনেই কোনো বিচার পাওয়া আমাদের আজ অবধি হয়নি। দুদিনে আপনি কোনো বিচার পাবেন না, দুদিনে সব কিছু একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। আশা করি সেইভাবেই চলছে। যা দেখছি, একজন ধরা পড়েছে, কিছু জিনিস লোপাটের চেষ্টা হয়েছে কি হয়নি আমরা যা খবর পাচ্ছি, কেউ বলছে লোপাটের চেষ্টা হচ্ছে, কিছু গাফিলতি তো রয়েইছে, এটা মেনে নিতে হবে। গাফিলতি না থাকলে হয়তো অনেক তথ্য আরও তাড়াতাড়ি চলে আসতো। কিন্তু আগের আপনাদের চ্যানেলে আমি বলেছিলাম যে এভিডেন্স বিশাল বড় একটা ফ্যাক্টর। এভিডেন্সগুলো সময়ের সাথে সাথে অনেক এভিডেন্স ধুয়ে যায়। জরুরি এভিডেন্সগুলো, যেগুলো দরকারি এভিডেন্স, সেইগুলো মাঝে মধ্যে ধুয়ে যায়। সময়টা তো অনেকটা গড়িয়ে গেছে। সেই ল্যাকনেসটাকে পরিপূরণ করার জন্য হয়তো নতুন এভিডেন্সের খুঁজে পাওয়ার জন্য সিবিআই সময় লাগছে। যারা ধরা পড়েছে তাদের ইন্ট্রোগেশন শুরু হয়েছে। তো আশা করা যাচ্ছে আমরা খুব তাড়াতাড়ি, পজিটিভভাবে ভাবলে আমরা খুব তাড়াতাড়ি একটা পজিটিভ রেজাল্ট পাবো, যাতে এই কুকাজে যারা যারা যুক্ত ছিল বা যে যুক্ত ছিল তাদের সবথেকে কঠোরতম শাস্তি তারা পাবেন। আইনিভাবে যেটা রয়েছে নিশ্চয়ই হবে। আমাদের হাল ছাড়লে চলবে না, নিশ্চয়ই যেইটুকু আছে সেইটুকু দিয়ে লড়তে হবে। কিন্তু সাধারণভাবে একটা প্রশ্ন উঠে আসছে রনেনবাবু, প্রায় 2 মাস হয়ে আসলো, এখনও পর্যন্ত যারা যারা সিবিআইয়ের হাতে ধরা পড়েছে তারা নয় আর্থিক কেলেঙ্কারিতে দুর্নীতির সাথে জড়িত, তারা আর নয়তো অন্য কোনো ব্যাপারে জড়িত সেই হিসাবে ধরা পড়েছে। তিলোত্তমার সাথে এই নৃশংস হত্যাকাণ্ড হওয়ার পর থেকে প্রায় এই 2 মাসের মধ্যে একজন ছাড়া আর কাউকে ধরা গেল না এখনো পর্যন্ত। দেখুন, কাউকে ধরা গেল না, কাকে ধরবে সেটা যারা ভিতরে ইনভেস্টিগেশন করছে তারাই বলতে পারবে। আপনাকে আমি আগের ইন্টারভিউতে এটা বলেছিলাম যে কোনোভাবে কি এই যে নৃশংস হত্যাটা হয়েছে বা নৃশংস কর্ম করে হত্যাটা করা হয়েছে, কেউ বলছে আগে করা হয়েছে রেপ, কেউ বলছে পরে করা হয়েছে মার্ডার করার পরে, তো কোথাও গিয়ে আপনার কি আমি বলেছিলাম যে এটা কোনোভাবে কি অ্যান্টি লবির কাজ করছে কিনা বা এরকম একটা বলেছিলাম, মনে করে দেখুন। আপনি আগের পর্বে সেটা জানিয়েছিলেন যে হলেও হতে পারে, কিন্তু দেখুন এখানে একটা দুর্নীতি প্রকাশ হয়ে এসেছে। দুর্নীতিটা অনেক দিন ধরেই চলছে, যারা একটু খবর রাখে তারা কানে এসেছে এই যে দুর্নীতি, কিন্তু কেউ এটা নিয়ে স্টেপ নিতে ভয় পেয়েছে। বিভিন্ন প্রভাবের ভয়ে
বিভিন্ন কিছুর ভয়। কিন্তু আজকে এই তিলোত্তমার মৃত্যুতে কিন্তু সেই ভয়টা মানুষের কাটিয়ে মানুষকে এক করে দিয়ে হয়তো কোথাও ওই মেয়েটার জাস্টিস পেতে সময় লাগছে, কিন্তু মেয়েটা আরও অনেক কিছু জাস্টিসের পথ খুলে দিয়ে গেছে। আমাদের দেখতে হবে এইভাবে যাতে জাস্টিসটা ব্রেকডাউন না হয়। এই জাস্টিসটা পাওয়া যাচ্ছে, আইনের উপর ভরসা রাখতে হবে, কারণ অনেক হেভিওয়েট পার্সনরা যখন ধরা পড়েছে নিশ্চয়ই অনেক কিছু এগিয়ে যাচ্ছে, অনেক কিছু তথ্য বেরাচ্ছে, আজ নয় কাল হয়তো আরও বেশি তথ্য আসবে। আমাদের একটু ধৈর্য ধরতে হবে। একদিনে বিচার পাওয়া কখনোই সম্ভব না। বিচারের একটা স্টেজেস আছে, সেই স্টেজের পর একটা স্টেজ, তারপরে চার্জশিট আসবে, তারপরে গিয়ে সেশন ট্রায়াল শুরু হবে। এগুলো সবই সেশন ট্রায়ালের মামলা। যেটা যে অ্যালিগেশনগুলো আছে, যে সেকশনগুলো আছে, যেই হত্যাকাণ্ড হয়েছে বা যে রকমভাবে আমাদের কারচুপি হয়েছে, দুর্নীতি হয়েছে, সবই সেশনের মধ্যে আসবে, সেশন ট্রায়ালে আসবে। ট্রায়াল হওয়ার পরেই আপনি তাকে অপরাধী বলে ঘোষণা করতে পারবো, যদি তার প্রমাণগুলো পাওয়া যায়। এখন আশা করছি যে প্রমাণগুলো পাওয়া যাচ্ছে যথেষ্ট, এবং নির্ভয় সময় মতন তার বিচার পাবে। এই যে প্রসিডিওরগুলো আপনি বললেন, এই প্রসিডিওরগুলো এখন যে গতিতে এগোচ্ছে, যদি দিন দিন আস্তে আস্তে সময়টা এগোতে থাকে, তাহলে পরে কোর্টেও কি এই কেসটা সেইভাবেই ধীর গতিতে এগোবে? অন্যান্য কেসের ক্ষেত্রে আমরা দেখেছি, কারোর ক্ষেত্রে হয়তো 2 বছর, 10 বছর, 20 বছরও কেটে গেছে, এরকমও দেখা গেছে। এক্ষেত্রেও কি সেরকম দেরি হতে পারে বলে আপনার মনে হয়? সেটা দেখুন কোন কোর্টে মামলাটা হচ্ছে, সেই কোর্টের মামলার প্রেশার কীরকম রয়েছে, এভিডেন্সটা কীরকম আছে, আর যে উকিলবাবু মামলা লড়ছেন সেই উকিলবাবুরা কীরকমভাবে মামলাটাকে সাজাচ্ছেন, সেইটার উপর ডিপেন্ড। মানে আমার বলার অর্থ হচ্ছে গতানুগতিক পরিস্থিতিতে চলে যাবে না তো? গতানুগতিক পরিস্থিতিতে যাবে কি যাবে না সেটা এখন বলা ভুল, কিন্তু যে প্রসিডিংস আছে সেই প্রসিডিংসের মধ্যে দিয়ে যেতে হবে। আচ্ছা, ঠিক আছে। এখন যদি এর জন্য যদি আমার কোনো কিছু করতে হয় তাড়াতাড়ি, আমার তখন আইনে অ্যামেন্ডমেন্ট আনতে হবে। আচ্ছা, ট্রায়ালে অ্যামেন্ডমেন্ট আনতে হবে। যতক্ষণ না ট্রায়ালে অ্যামেন্ডমেন্ট আনবো ততক্ষণ কিন্তু এটা এরকমভাবেই চলতে থাকবে। ঠিক আছে। এখন অ্যামেন্ডমেন্ট আনাটা তো ট্রায়ালের যে প্রক্রিয়া আছে সেটা অ্যামেন্ড করতে গেলে আরও ঝামেলা। তো ফাস্ট ট্র্যাক কোর্টে আশা করি এটা ট্রায়াল হবে। ঠিক আছে, এফটি ফাস্ট ট্র্যাক কোর্টে যাতে দ্রুত ট্রায়াল হয়ে দ্রুত মামলাটা নিষ্পত্তি হয় এবং যে তিলোত্তমা হয়েছে তার সেজন্য বিচার পায়। জাস্টিসের জন্য যে লোকজন এত খাটছে তারা যেন বিচার পায়, আর যে অপরাধী বা যারা করেছেন এই অপরাধটা ঘটিয়েছেন তাদের জন্য কঠোর থেকে কঠোরতম শাস্তি যেটা আমাদের আইনে রয়েছে সেটা যেন তাদের পাওয়া হয়, সেটা তারা পায় খুব জলদাত্রী সম্ভব। যেদিনকে এই ঘটনাটা ঘটলো তারপর থেকে মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছিল প্রতিবাদের ভাষা নিয়ে, সেইভাবে মানুষ এখন আর কিন্তু রাস্তায় নামছে না। জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা দিয়েছিল, সেই ধর্ণাও তারা তুলে নিয়েছে। এবং জুনিয়র ডাক্তাররা যখন ধর্ণা তুলে নেওয়ার আগে তাদেরকে এটা বলা হয়েছিল, আমরা শুনেছি, জুনিয়র ডাক্তাররা যাতে কাজে ফেরে। এখানে প্রশ্নটা আমার কাছে একটাই, কাজে ফেরে ব্যাপারটা আমার কাছে পরিষ্কার নয়। জুনিয়র ডাক্তাররা তবে কি শিক্ষানবিশ নাকি হাসপাতালে কর্মরত? তাদেরকে তো হাসপাতালে শিক্ষার জন্য ফিরে যাওয়ার কথাও বলা যেতে পারতো, তাদেরকে কাজে ফেরার কথা কেন বলা হলো? আপনার কি মতামতের ব্যাপারে? দেখুন, জুনিয়র ডাক্তারদের ডাক্তারি ব্যাপারটা না অনেক রকম, ওদের স্টেজ আছে। 5 বছর ওদের কোর্স, তার মধ্যে ইন্টার্নশিপ করা হয়, সেই সময় তাদের জুনিয়র ডাক্তার বলা হয়। তারা যখন অ্যাডমিশন নিল তখনই তাদের নামে ডাক্তার বলা হয়, তাদের ডাক্তার বলে দেওয়া হয়। আমরা যেমন ল পাস করে আমাদেরকে অ্যাডভোকেট বা লয়ার বা লার্নেড আমাদের নামের পাশে লাগে, ওদেরকে যখনই পড়তে হয় ডক্টর অমুক, ডক্টর তমুক বলে ইন্টারাকশন করে। কেউ এখানে হয়তো জুনিয়র স্টেজের যারা রয়েছেন, কেউ হয়তো ইন্টার্নশিপ করছেন, কেউ হয়তো জাস্ট পাস আউট হয়েছেন, কেউ হয়তো জাস্ট পড়াশুনো করছেন শেষের দিকে, কেউ স্টুডেন্ট। ঠিক আছে। দেখুন, 7,000 থেকে 8,000 জুনিয়র ডাক্তার নেমেছিল টোটাল। কাজটা কি হয়, জুনিয়র ডাক্তারদের মেইন কাজটা যতদূর আমি জানি, ওদের কাজটা হচ্ছে পেশেন্টকে অবজারভেশনে রাখা। ঠিক আছে। একটা সিনিয়র ডাক্তারের পক্ষে সবকটা পেশেন্টকে অবজারভেশন রাখা অতটা
সম্ভব না। বেসিক যে নিডসটা থাকে ওরা ওইগুলো ট্রিটমেন্টের জন্য ওরা ওই হেল্প হ্যান্ডটা কাজ করে দেয়। জুনিয়র ডাক্তারদের অনেক রকম স্টেজেস আছে, তারা তাদের ওয়ার্কও ভাগ করা থাকে। তো তারা মেইনলি তাদের কিছু দায়বদ্ধতা থাকে, কারণ আমাদের যেসব মেডিকেল কলেজ আছে সেগুলো হসপিটাল, মেডিকেল কলেজ কাম হসপিটাল। তো তাদের থিওরিটিক্যাল যেরকম দরকার প্র্যাকটিক্যালও সেরকম দরকার। তারা থিওরির সাথে সাথে প্র্যাকটিক্যালও করে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় তারা হেল্পিং হ্যান্ড হিসাবে কাজ করে। আচ্ছা। প্লাস তারা অনেক সময় দেখা যায় রাউন্ডে যায়, অবজারভেশনে যায়, বা রুগীদের সব কিছু তারা নোট ডাউন করে, সেগুলো তারা ফার্দার সিনিয়র বা তাদের থেকে হায়ার যারা আছে তাদেরকে ফরওয়ার্ড করে। আপনি বললেন যে তারা আন্দোলন তুলে নিয়েছেন, আন্দোলন পুরোপুরি কিন্তু ওঠেনি। আচ্ছা। তারা কাজে যোগ দিতে ইচ্ছা প্রকাশ করেছেন, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে তাদের কিছু মিটিং হয়েছে, মিটিংয়ে তাদের কিছু দাবি দেওয়া ছিল, সেই দাবি দেওয়ার কিছুটা মানা হয়েছে, কিছুটা পেন্ডিংয়ে রয়েছে। তো একটা পজিটিভ ইঙ্গিত পাওয়া গেছে প্রশাসনের থেকে, তার ভিত্তিতে তারা একটা জায়গায় এসেছে যে আপাতত আমরা কাজে যোগ দিচ্ছি, কিন্তু আমাদের আন্দোলন থামছে না, আন্দোলন চলতে থাকবে। হ্যাঁ, কোথাও বলেনি যে আমরা আন্দোলন তুলে নিচ্ছি, আমরা আন্দোলন শেষ করে দিচ্ছি। তারা শুধু ধর্নাটা তুলে নিয়েছে। যেহেতু তারা যে স্বাস্থ্য ভবনের দাবিটা করেছিল সেই দাবিটা কিছুটা মানা হয়েছে, তারা আন্দোলন তোলেনি। আর আপনি আরেকটা কথা বললেন যে মানুষের স্বতঃস্ফূর্ততা, মানুষ যেরকমভাবে আগে নেমেছিল সেরকমভাবে এখন তারা নামছে না পথে। দেখুন, প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু কাজ আছে, কর্ম না করলে সে বেঁচে থাকতে পারবে না। ঠিক। কেউ আপনাকে 2 পয়সা ফ্রিতে এসে দিয়ে যাবে না। আমি এখানে চেয়ার টেবিলে বসে বসে সারা জীবন আন্দোলন করে গেলে আমার পকেটে কিন্তু কেউ পয়সা দেবে না, আমার সংসার চলবে না। আগে কি হয়েছিল, একটা ইনসিডেন্ট হয়েছে তখন সবাই একবারে নেমে গেছিল, এখন সেটা হয়তো রোটেশন ওয়াইজ নামছে। সেই রোটেশনে আজকে তুই যাচ্ছিস, কালকে আমি যাব, পরশুদিন অমুক যাবে, সেই জন্য হয়তো মাসটা আপনাদের কম লাগে। এর জন্যই মনে হয়েছে যে মানুষ হয়তো স্বতঃস্ফূর্তভাবে আর মানুষের মনে নির্ভয় রয়েছে, মানুষ সবাই চায় সেফটি চায়, মানুষ সবাই বিচার চায়, সুস্থ মানুষরা, অসুস্থ মানুষরা না, অসুস্থ মস্তিষ্কের মানুষ কখনোই এটা চাইবে না। এই যে আন্দোলন হয়েছে এখানেও কিছু অসুস্থ মানুষরা গেছিল, অনেক জায়গায় দেখা গেছে তারা ইনটক্সিকেটেড অবস্থায় ধরাও পড়েছে। তো সবাই কি সুস্থ? কেউ হুজুকে যাচ্ছে আন্দোলন করতে, কেউ বুঝে যাচ্ছে, কেউ না বুঝে, কেউ স্বার্থে যাচ্ছে। স্বার্থে? হ্যাঁ। কিরকম স্বার্থ হতে পারে? দলীয় স্বার্থ, আচ্ছা, রাজনৈতিক স্বার্থ। হয়তো এই রাজনৈতিক স্বার্থ ঢুকেছে বলেই কি মানুষের হয়তো যে ফ্লোটা ছিল সেটা কমে গেছে, হতে পারে। কারণ এখানে কিছু মানুষ দল রং নির্ভেদে নেমেছিল, কারণ তারাও জানে তাদের বাড়িতে মা বোন কাকি জেঠি সবাই আছে, তাদেরও সুরক্ষা চাই। আমি একদিন গেছিলাম, ওখানে আমি এমন লোক দেখেছি যারা ইনটক্সিকেটেড হয়ে ওই আন্দোলনে এসেছে। ভিড় বাড়ানো ছাড়া তাদের কোনো কাজ নেই, তারা টোটালি ড্রাঙ্ক। রণবাবু, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখাবো। একটা নিউজ চ্যানেলে একটা ভিডিও এসেছিল, একটা খবর এসেছিল, সেই ক্লিপটা আমরা একটু দেখে নেব। এখানে এসছে অ্যালং উইথ আমাদের সিনিয়র কলিগস দুজন অফিসারের সাথে। এখানে মিসেস সঙ্গীতা মণ্ডল, ওয়াইফ অফ মিস্টার অভিজিৎ মণ্ডল, আমাদের তালা পুলিশের ওসি, ওনার ফ্যামিলিকে মিট করার জন্য আমরা এসেছি মেইনলি বেসিক্যালি ওনাকে আমাদের সাপোর্টটা জানার জন্য, বিকজ ক্যালকাটা পুলিশ ইজ আ ফ্যামিলি অ্যান্ড অভিজিৎ মণ্ডল অ্যাজ এ মেম্বার অফ দ্য ফ্যামিলি। ওনার এখন যখন একটা সমস্যা হয়েছে, কলকাতা পুলিশ ওনাদের সাথে আছে অ্যান্ড ওনাদের সাথে থাকবে, ওনাদের জন্য যা কিছু হেল্প লাগবে, সাপোর্ট লাগবে, আমরা ওনাদেরকে সব প্রোভাইড করবো, এটাই ওনাকে বলতে এসেছি আজকে। ফুটেজে আমরা দেখলাম যে কলকাতা পুলিশের উচ্চপদস্থ বেশ কিছু অফিসার টালা থানার অফিসারের বাড়িতে গেছিল এবং তার পরিবারকে আশ্বাস দিয়ে এসছে যে তারা তাদের পাশে আছে। এটা কতটা যুক্তিযুক্ত বলে আপনার মনে হয়? আগের এপিসোডটা যদি সবাই দেখে থাকে ভালো করে, সেখানে আমি একটা উল্লেখ করেছিলাম, আমরা কাউকে ডাইরেক্ট অপরাধী বলতে পারি না যতক্ষণ না তার অপরাধ প্রমাণিত হচ্ছে। কেউ সাসপেক্টেড হয়ে থাকে, তার হয়তো কোনোরকমভাবে তাকে লিঙ্ক পেয়েছে বা কোনোরকমভাবে কিছু পেয়েছে বলে তাকে অ্যারেস্ট করেছে এবং তাকে তার সহকর্মীরা, তার উচ্চপদস্থ যারা রয়েছেন তারা তাকে সাপোর্ট জানাতে এসেছেন। কোর্ট যতক্ষণ না তার অপরাধ যে জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে সেটা প্রমাণিত হয়ে যাচ্ছে, কোর্ট যতক্ষণ না সেটাকে ভার্ডিক্ট দিচ্ছে, কোনো জাজমেন্ট দিচ্ছে,
ততক্ষণ কিন্তু তাকে আমরা পুরোপুরি অপরাধী বলতে পারি না। এবং হয়তো ওনার কোনো বিহেভিয়ার বা ওনার কোনো কার্যকলাপ অন্য লোকের কাছে পজিটিভ ছিল বা ডিপার্টমেন্টালের কাছে পজিটিভ ছিল, তাই সেই ওনার পাস্ট রেকর্ড অনুযায়ী সেই ক্ষেত্রে তার সহকর্মী যারা পাশে দাঁড়ানো এবং তার পরিবারকে মানসিক একটা জোর দেওয়ার জন্য হয়তো তার পাশেই বাড়িতে গেছিলেন। এবং এইটা মনে করি যদি উনি দোষী হয়ে থাকেন তাহলে ওনারা পাশে থাকবেন না, এবং উনি যদি বা নির্দোষ হয়ে থাকেন তাহলে সবাই ওনার পাশে আছেন। অবশ্যই সেক্ষেত্রে আমরাও পাশে থাকবো। যদি ওনার অপরাধ ধরা পড়ে বা দোষী হয়ে থাকেন তাহলে উনি সাজা পাবেন। তখন কে পাশে থাকলো, কে এসে সহানুভূতি দিল, কে কি বলল, ঠিক আছে, কোনো কিছু ভ্যালু থাকে না। ঠিক আছে, অন্যায় করেছো, সাজা পেতে হবে। ছোটোবেলায় অন্যায় করতাম, বাবা যেমন মারতো বা বকা দিত, অন্যায় সেরকমভাবেই হয়। আবার কখনো কখনো অন্যায় না করেও বকা খেয়েছি আমরা। এখানেও সেরকম প্রমাণ হবে উনি অন্যায় করেছেন কি করেননি, এখনও পর্যন্ত সেটা বিচার্য বিষয় রয়েছে। এখনই এই নিয়ে কোনো মতামত আমাদের দেওয়া অন্তত শোভা পাবে না। ঠিক এটুকুই বলবো, যদি অন্যায় করে থাকেন তাহলে সাজা পাবেন, অন্যায় না করে থাকলে ওই বাবা কখনো অন্যায় ছাড়া মাঝে মধ্যে বকা দিত, সেটা ভেবে পেয়েছে ধরে নিতে হবে। হ্যাঁ, ধরে সেটা পেয়ে ওনাকে নিজেকে সান্ত্বনা দিতে হবে। এবার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করব। ভারতবর্ষের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট, তার একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে প্রত্যেকটি মামলার শুনানি দেখানো হয়। হ্যাঁ, সেই ইউটিউব চ্যানেলটা গত 20শে সেপ্টেম্বর হ্যাক হয়ে গেছিল। এটা কি সিস্টেমের গলদ? দেখুন, সিস্টেমের গলদ হতেই হবেই, মানে আছে বলেই হয়েছিল, প্রপার প্রোটেকশনটা নিতে পারিনি বলেই হয়েছে হয়তো। হ্যাক কোথায় হচ্ছে না, না কোথায় হ্যাক হচ্ছে সে প্রশ্নে আমি যাচ্ছি না। আমি জানতে চাইছি মানুষের শেষ ভরসার জায়গা কিন্তু সুপ্রিম কোর্ট। দেখুন, শেষ ভরসার জায়গা সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের জাজমেন্ট হ্যাক হয়নি। না, জাজমেন্ট হ্যাক হওয়ার কথা বলছি। জাজমেন্ট তো হ্যাক হতে পারছে না, জাজমেন্টটা তো রয়েছে এইখানে। হ্যাঁ, কিন্তু শুরুটা তো হলো তার ইউটিউব চ্যানেলের। ইউটিউব চ্যানেল তো একটা ভিডিও, আমি মনে করি এটা আমার পার্সোনাল মতামত যে ইউটিউব চ্যানেল হচ্ছে একটা প্ল্যাটফর্ম মানুষের কাছে পৌঁছে দেওয়া, কি হচ্ছে কি না হচ্ছে। মস্তিষ্ক, অর্ডার, এইগুলো তো হ্যাক করা হয়নি। না, এগুলো হ্যাক হয়নি। আমার কি চলছে ওখানে, কীরকমভাবে মুভ করছে, কীরকমভাবে সিনিয়র লয়াররা, সলিসিটররা মুভ করছে, জাজরা তার এগেনস্টে, চিফ জাস্টিস, অনারেবল চিফ জাস্টিস তার এগেনস্টে কী কথা বলছেন, কী ভার্ডিক্ট দিচ্ছেন, তার কী প্রশ্ন, ডিবেটটা কীরকমভাবে হচ্ছে, কীরকমভাবে একজন সিনিয়র কাউন্সিল আরেকজন অপর সিনিয়র কাউন্সিল কীরকমভাবে তারা মুভ করছেন, কেসটা নিয়ে তারা কীরকমভাবে এগাচ্ছেন, সেইগুলো একটা জুনিয়র অ্যাডভোকেটের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সে শিখতে পারত ওখান থেকে। কিন্তু হ্যাক যারা করছে, হ্যাকার যারা, তারা আজকাল ইচ্ছা করলে সব কিছুই হ্যাক করতে পারছে। আমাদের শুধু ইউটিউব চ্যানেল কেন, সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেলটা বাদ দিন, একদম ইউটিউব, ফেসবুক, আজকালকার তো যারা বড় বড় হ্যাকার, হ্যাক করা জলভাত। প্রায় দেখতে পাবেন আপনার ফেসবুক হ্যাক হচ্ছে, ওর ফেসবুক হ্যাক হচ্ছে। সাইবার ক্রাইম বেড়ে গেছে, যত টেকনোলজি বাড়ছে তত সাইবার ক্রাইমও বাড়ছে। সেগুলো বাড়ছে ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে বাড়তে বাড়তে সুপ্রিম কোর্ট, যেটা দেশের সর্বোচ্চ আদালত, সেখানে যখন হাত পড়ছে তখন সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠে আসছে না? যে ওইখানে যদি হাত পড়তে পারে তাহলে আমাদের নিরাপত্তা, আমাদের আগে হাত পড়েছে, তারপরে ওখানে গিয়ে হাত পড়েছে। ইউটিউব একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, সোশ্যাল প্ল্যাটফর্মে সেফটি সিকিউরিটি কী লেভেলের থাকে সেটা আমরা সবাই জানি। সুপ্রিম কোর্টেরটা হ্যাক হয়েছে বলে আজকে হাইলাইট হয়েছে। এরকম প্রতিদিন হাজার হাজার অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে। হ্যাঁ, সেটা মানছি। হ্যাঁ, কিছু প্রিকশন নেওয়া দরকার ছিল, বাট আমার মনে হয় না সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাক করার স্পেসিফিক কেস রিলেটেড ষড়যন্ত্র ম্যাটার না। হয়তো কেউ তাদের ওই কুকীর্তি প্রতিফলন করার জন্য এইটা করেছে, কিন্তু এতে আশা করি কোনো জাজমেন্ট চেঞ্জ হবে না। না, জাজমেন্ট তো চেঞ্জ হবে। হ্যাঁ, যখন জাজমেন্ট চেঞ্জ হচ্ছে না, যখন আপনার কোনো কিছু মামলাতে এফেক্ট পড়ছে না, অতটা এটাকে হাইপ করার কোনো ব্যাপার নেই। কিন্তু হ্যাঁ, হ্যাক হওয়াটা খারাপ, সিকিউরিটি দরকার ছিল, আরও সিকিউরিটি দরকার আছে। ওরা টেকনিক্যাল টিমরা বুঝবেন, সেটা আমাদের তো, আমরা লয়াররা তো সেটা টেকনিক্যালের পার্সন না,
টেকনিক্যাল যারা এক্সপার্ট তারা ওইটা দেখবেন। সাময়িক ক্ষতি হয়েছে বলতে পারেন, হিউজ কোনো ক্ষতি আমার নজরে, আমার পার্সপেক্টিভে লাগছে না। হ্যাঁ, কিছু অ্যাডভোকেটদের ওইগুলো দেখে তারা শেখে কিভাবে কাউন্সিল মুভ করছে, কি করে একে অপরকে ক্রস করছে, সেইগুলোর থেকে হয়তো একটু এফেক্টেড হয়েছে। তো আশা করি কোনো মামলায় খুব একটা এফেক্ট পড়বে না এতে। তাহলে আমরা ধরে নিতেই পারি এই যে সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাক হলো, এতে সাধারণ মানুষের নিরাপত্তাহীনতায় ভোগার কোনো কারণ এতে সাধারণ মানুষের অত ভয় পাওয়ার কিছু না। যদি ভয় পেতে হয় তাহলে আপনারা ইউটিউব, ফেসবুক এগুলোর থেকে বিরত থাকুন, আপনাদের ইনফরমেশন ওখানে দেবেন না, তাহলে আপনারাও সেফ থাকবেন। এরকমভাবে দেখতে গেলে আপনি রাস্তায়ও বেরাবেন না, অ্যাক্সিডেন্টও হবে না, ঠিক আছে? আপনি খোলা আকাশে নিচে থাকলেন, বাজ পড়লে মারা গেলেন, তাহলে রাস্তাতেও কেউ কখনো প্রপার সিকিওর না, আইনি দিক থেকে হোক আর ন্যাচারাল দিক থেকে হোক, কেউ কখনো প্রপার সিকিওর না। সেটা আবার যে যেরকমভাবে নেবে এটা সেটা তার পার্সপেক্টিভের ব্যাপার। মূল প্রশ্ন যেটা ছিল তিলোত্তমার বিচার, তিলোত্তমার বিচারের পাশাপাশি ওখান থেকে আরও একটা ব্যাপার উঠে আসে, যে সকল নারীরা বাইরে কাজ করছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে যারা কাজ করছে, তারা ছাড়াও অনেক নারী যারা বাড়িতে থেকেও নির্যাতিত হচ্ছে, যেটাকে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বধূ নির্যাতনের কেসগুলো আমাদের ডোমেস্টিক ভায়োলেন্সটা উঠে আসে। এই ব্যাপারে আপনার কোনো মতামত? দেখুন, ডোমেস্টিক ভায়োলেন্স বা বধূ নির্যাতন এটা একটা ছোট ব্যাপার না, এটার উপর বিস্তর আলোচনা দরকার, বিস্তর এর জিনিসটা হবে। তো এখন যেটা দরকার, মানুষের মানসিকতা চেঞ্জ করতে হবে। এটা নিয়ে বলতে গেলে এখন প্রায় অনেকটা সময় চলে যাবে। মানুষকে বোঝাতে হবে, মানুষকে নিজের বুঝতে হবে, মানুষকে নিজের উপলব্ধি করতে হবে, তাছাড়া কোনো কিছুই আপনি সমাধান করতে পারবেন না। মানুষের বোঝার স্বার্থে আমাদের এই সেফ স্টোরি চ্যানেলে বধূ নির্যাতন এবং ডোমেস্টিক ভায়োলেন্সের উপরে খুব তাড়াতাড়ি আমরা আনতে চলেছি আরও একটি আকর্ষণীয় আইনি পর্ব। ভালো থাকবেন আপনারা সকলেই। আজকের পর্বটি আশা করি আপনাদের সকলের কাছে খুব ভালো লেগেছে এবং অনেক ধোঁয়াশা কেটে গেছে। তিলোত্তমা খুব তাড়াতাড়ি বিচার পাক, এই আশা রেখে আজকের পর্ব এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার।